কোথায়? রক্ত, হ্যাঁ অবশ্যই ভালো করে পড়তে হবে। আচ্ছা আমরা পড়ি আসো। লসিকা আমরা লিম্ফেটিক্স অর্গানগুলো পড়ছিলাম। লসিকা গ্রন্থি কি কি আছে? এটা আসলেও আসতে পারে, নিচের কোনটি লসিকা গ্রন্থি নয়। এরকম এমসিকিউতে আসবে, এটা মেইনলি তোমার সাবজেক্টিভে আসবে। তাহলে লসিকা গ্রন্থি কি? আমাদের প্লীহা আছে, প্লীহা। প্লীহা কোথায় থাকে? এই প্লীহা আমাদের কোথায় থাকে? আমাদের পাকস্থলীর পেছনে বা অগ্নাশয়ের ডানে থাকে। অগ্নাশয়ের ডান পাশে থাকে এবং এটা পাকস্থলীর নিচ বরাবর থাকে। এটা যদি অগ্নাশয় হয়, অগ্নাশয়ের সাথে যা লাগানো থাকে সেটা হচ্ছে প্লীহা। পাকস্থলীর পেছনে অগ্নাশয়ের নিচে, অগ্নাশয়ের সাথে ডান পাশে লাগানো থাকে, এটা হলো প্লীহা। প্লীহা কিন্তু একটা রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের অংশ। প্লীহা আমাদের একটা, প্লীহাকে বলা হয় আরবিসির কবরস্থান, কারণ আরবিসি গুলো সব এই প্লীহার এসে ধ্বংসপ্রাপ্ত হয়, এর জন্য আরবিসির কবরস্থান বলে। যকৃৎ না তো বুঝলেন আছে। হ্যাঁ এখানে ধ্বংসপ্রাপ্ত হয়, ঠিক আছে, কিন্তু আমরা প্লীহাকেই বলবো ভালো করে। কই মানে যকৃৎ এবং প্লীহাতে ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু মেইনলি আমরা লসিকাকেই প্লীহাকেই বলি আমরা কবরস্থান। 5 নম্বর পেজে 5 নম্বর পেজ প্লীহা এবং যকৃৎ থেকে আরবিসির কবরস্থান বলে কারণ আছে, ঠিক আছে। আমরা মেইনলি প্লীহা হবে। আচ্ছা ঠিক আছে, যকৃতের যে ইংলিশ, তাহলে যকৃতের মধ্যে আমাদের প্লীহার মধ্যে আরবিসি গুলো ভাঙে। আর টনসিল, আমাদের টনসিল কিন্তু একটা লসিকা গ্ল্যান্ড, দ্যাট মিনস আমাদের লিম্ফেটিক অর্গান। তাহলে লসিকা অনেকগুলো আছে আমাদের এই পুরো ঘাড়ের মধ্যে, প্রায় 300টা তোমার ইয়াস টনসিল আছে। 300টার উপরে টনসিলের গ্রন্থি আছে। কতগুলা? 300টার উপরে আমাদের এটা আছে। তাহলে এর মধ্যে আরবিসি এবং রক্ত এবং লসিকার পার্থক্যটা পড়ে ফেলবা। আচ্ছা একটা পার্থক্য বলো তো, লসিকা এবং রক্তের পার্থক্য। রক্তের মধ্যে তোমার আরবিসি বেশি থাকে, আর লসিকাতে কখনোই আরবিসি থাকবে না। অনুচক্রিকা আর রক্তরসে বা প্লাজমাতে বেশি থাকে, আর ওখানে সাধারণত থাকে না। লসিকাতে থাকলেও থাকতে পারে, খুব কম থাকে। আর লসিকা সাধারণত এর মধ্যে হিমোগ্লোবিন থাকে না, কারণ আরবিসি তো নাই, আর হিমোগ্লোবিন থাকবে। আর ক্লটিং ফ্যাক্টর, ফসফরাস, বিভিন্ন গ্যাস এবং খাদ্যদ্রব্য পরিবহন করে, এটা বজ্র পদার্থ পরিবহন করে, এগুলো করে নিবা। আচ্ছা নেক্সট আমরা প্লাজমা এবং লসিকার পার্থক্য, এটা ইয়ে থেকে পড়ে নিবা, বই থেকে পড়ে নিবা। প্লাজমা সিরামের পার্থক্য এটা পড়ে নিবা। লসিকা নালী, তাহলে একটা লিম্ফেটিক অর্গান যেটা আছে, লিম্ফেটিক অর্গান, তাহলে একটা ছবি আঁকতে হবে, মানব দেহের ছবি আঁকতে হবে। এটা যদি আমাদের দেহের নিচের অংশ থেকে তোমার রক্ত নিয়ে আসবে লসিকা। আমাদের এটা যদি নাভি ধরো, বই আছে, দেখো বইটা দেখো, আমি আসলে ছবিটা ভালো করে রাখতে পারবো না, এটা নাভির আশেপাশে অনেক লসিকা নালী আছে। আর এটা যদি দেহের পায়ের অংশ হয়, এটা হলো দেহের পায়ের অংশ, আর এটা হলো দেহের নিচের অংশ। তাহলে নিচের অংশ থেকে লসিকা নালী তৈরি হবে, এবং এই জায়গার মধ্যে অনেকগুলো লসিকা পর্ব আছে। এগুলো ছবি আঁকতে হবে না, হ্যাঁ এগুলো বইয়ের মধ্যে আছে, দেখুন অনেকগুলো লসিকা পর্ব আমাদের ইনগুলার রিজিয়ন, এটাকে বলা হয় কুচকি, দ্যাট মিনস আমাদের তলপেট আর পা, এর যে মাঝখানে চিপা জায়গাটা, এটাকে বলা হয় ইনগুইনাল রিজিয়ন। এই ইনগুইনাল রিজিয়নে আমাদের প্রচুর লসিকা নালী আছে, এখানে লসিকা নালী আছে, এবং এই লসিকা নালীটা টি শেপ আকারে থাকে, সাধারণত এরকম টি শেপের মধ্যে। তাহলে কি হয়, দেহের নিচের অংশ থেকে সব লসিকা নালীগুলো আসবে, এই নিচের অংশ থেকে লসিকা নালীগুলো আসবে, এসে এই জায়গায় তারা জাংশন তৈরি করবে। তারপরে আবার কি হবে, এই জায়গার মধ্যে আবার অনেকগুলো লসিকা পর্ব এই জায়গায় আছে, এই জায়গায় অনেকগুলো লসিকা পর্ব আছে। তারপরে তারা কি হয়, এই নালীটা আলটিমেটলি দেহের নিচ বরাবর, এটা হলো হার্ট,
এটা হলো আমাদের হার্ট। তাহলে দেহের নিচের অংশ থেকে তৈরি হয়ে হয়ে এটাকে রাইট লসিকা নালী বলা হয়। ইভেন আমাদের এই জায়গার মধ্যে কি আছে, বগল আছে না, এই বগলের মধ্যে অনেকগুলো লসিকা নালী আছে। লসিকা নালী এই হাতের থেকে সব লসিকা এই জায়গায় আসবে, সব জায়গা থেকে এই লসিকা নালী দিয়ে আলটিমেটলি এই জায়গায় এসে জাংশন তৈরি করবে এবং তারা একসাথে হয়ে জাংশনের সংযোগস্থল, ঠিক আছে। এখন এখান থেকে যাবে এদিকে, দ্যাট মিনস আমাদের দেহের ডান পাশ, তোমাদের একটা বইয়ে দেখি এটা বই আছে কার কাছে, বই আছে তোমাদের বইটা দেখি, আমি ছবিটা দেখে, আমি ছবিটা হয়তো ভালো করে রাখতে পারবো না, বই আছে কার কাছে? এই জুলজি বই আছে, কেউ মানুষ নাই? জুলজি বই কারো কাছে নাই? আমি ছবিটা হয়তো ওই রকম ভালো করে হবে না, কিন্তু এইরকম আমি যতটুকু আমি বলতেছি সেটা হলো আমাদের, এটা হলো রাইট থোরাসিক ডাক্ট, দেহের ডান অংশ। মনে করছে আমার দেহের ডান সাইড কোথায় কোথায়, নাভি থেকে শুরু করে নাভি আর দেহের ডান পাশ থেকে সব নালী, লসিকা নালী উপর দিকে উঠবে, প্লাস একই সাথে আমার ডান হাতে যতগুলো লসিকা নালী আছে সব একসাথে মিলিত হয়ে আলটিমেটলি সবাই কোথায় আসবে? হার্টে আসবে। কোথায় আসবে? হার্টে আসবে। কিন্তু এই লসিকা নালী আবার সে একটা শিরা নালীর সাথে মিলিত হয়। অন্য কালার থাকলে সুবিধা হবে। এটা মনে করো যে এটা তো লসিকা, এটা মনে করো শিরা, এখান থেকে শিরা আসতেছে, তাহলে এটা যদি শিরা হয়, এই শিরাটা বলে সাবক্লিভিয়ান শিরা। নাম কি? সাবক্লিভিয়ান শিরা বলা হয়। এই শিরা আর লসিকা এক জায়গায় এসে তারা মিলিত হয়ে আলটিমেটলি সুপিরিয়র ভেনা কাভা, হার্টের যে সুপিরিয়র ভেনা কাভা আছে, ঊর্ধ্বমুখ শিরা, মনে আছে ঊর্ধ্বমুখ শিরা নিম্নমুখ শিরা, এই দুটা নালী একসাথে মিলিত হয়ে তারা আলটিমেটলি ঊর্ধ্বমুখ শিরা মিলিত হয়। তাহলে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো লসিকা নালী আলটিমেটলি কি হইলো? লসিকা নালী আলটিমেটলি শিরার সাথে উন্মুক্ত হয়ে একসাথে হার্টে যুক্ত হচ্ছে। এই কথা বুঝতে পারছো? আবার দেহের বাম সাইড যদি করি, এই বাম সাইডের অংশ লসিকা একসাথে যুক্ত হয়ে এই বাম সাইডে যে লিম্ফেটিক্স গুলো আছে তারা আলটিমেটলি একসাথে যুক্ত হয়ে দেহের এই জায়গায় এসে মিলিত হবে। এই জায়গায় এসে মিলিত হবে। মিলিত হওয়ার আগে তারা উপরে মাথা থেকে যে নালীটা আসছে, আচ্ছা মাথা থেকে যে শিরাটা আছে, এই শিরাটার নাম কি বলতো? এই যে এখানে হাত দাও সবাই, এখানে হাত দাও, দেখবে যে এখানে ইয়ে করতেছে না, পালস পাওয়া যায় না, এটা হচ্ছে ডাইরেক্ট কিন্তু ব্রেনে সাপ্লাই দিচ্ছে। এটা ডাইরেক্ট হার্টের ব্রাঞ্চ। দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য তোমার ক্যারোটিড আর্টারি। এটা হলো হার্টের, এটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে যে তৈরি হচ্ছে, হ্যাঁ, এইখান থেকে তিনটা ব্রাঞ্চ বের হয়, মনে আছে? এই তিনটা ব্রাঞ্চ বের হয় হার্টের থেকে, এরকম তিনটা ব্রাঞ্চ বের হয়, আমরা করবো নেক্সটে করবো। কিন্তু এই যে মাঝখানে যে ব্রাঞ্চটা, এটা ডাইরেক্ট আমাদের ব্রেনে সাপ্লাই দেয়। ব্রেনে সাপ্লাই দেওয়ার পর আবার কি নিচে নামতে হবে না? ব্রেনে সাপ্লাই দেওয়ার পর শিরা তৈরি হবে না? ওই শিরাকে বলা হয় ক্যারোটিড ভেইন, বা এটাকে বলা হয় ইন্টারনাল জুগুলার ভেইন। এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন। তাহলে ভেইন থেকে যে ভেইনটা আসতেছে, এই ভেইনটার নাম কি? ইন্টারনাল জুগুলার ভেইন। তো ইন্টারনাল জুগুলার ভেইন আর এই যে লেফট থোরাসিক ডাক্ট, তাহলে থোরাসিক ডাক্ট এটা কিসের ডাক্ট? রক্তনালীর ডাক্ট না লসিকা নালীর ডাক্ট? লসিকা নালী। তার আলটিমেটলি একসাথে ওই যে শিরা যেটা আছে, জুগুলার ভেইন যেটা আছে, ওর সাথে মিলিত হবে, মিলিত হয়ে আলটিমেটলি হার্টের সাথে মিলিত হবে। মানে এই কথাটা লেখা আছে, দেখো এই যেখানে এই বর্ণনার মধ্যে এটা লেখা আছে, দেখো যে লসিকা নালী, মানব দেহের প্রধান দুটি লসিকা নালী আছে। তাহলে একটা হলো এই যে দেখো, এটা হলো ডান, এটাকে থোরাসিক ডাক্ট বলে, এটার নাম হচ্ছে রাইট থোরাসিক ডাক্ট, আরটা হচ্ছে লেফট লিম্ফেটিক ডাক্ট। এটা হলো রাইট আর এটা হলো লেফট। তো রাইট থোরাসিক ডাক্ট যেটা বলছে যে এটি মাথা, গলা, তাহলে মাথা থেকেও কিছু আসবে এবং গলা, ঘাড়, এই সকল জায়গার মধ্যে, এবং দেহের নিচের অংশের কথা বলছে, ডান বাহু। তাহলে আমার দেহের মূল কথা হলো আমার দেহের ডান সাইড, মাঝখানে যদি অর্ধেক করি দেহের টোটাল ডান সাইডের ঘাড় হইতে পারে, গলা হইতে পারে, বগল হইতে পারে, তারপর হাত হইতে পারে, নিচের পায়ে থেকে যাবে, নাভি থেকে উপর দিকে উঠবে। এই টোটাল যে লসিকা নালী, সব নালী একসাথে মিলিত হবে, মিলিত হয়ে মাঝখানে একটা নালী তৈরি করবে, এটা উপর দিকে উঠবে, এই নালী আবার শিরার সাথে মিলিত হবে, এই শিরার সাথে হয়ে আলটিমেটলি হার্টে গিয়ে মিলিত হবে, হার্টে চলে যাবে। আবার দেহের বাম সাইড থেকে আলটিমেটলি লেফট লিম্ফেটিক ড্রাগসের মাধ্যমে আবার ওই একই জিনিস, দেহের বাম সাইড থেকে, বগল থেকে হইতে পারে, ঘাট থেকে হইতে পারে, নিচ থেকে, দেহের নিচের অংশ থেকে সব
লসিকা একসাথে মিলিত হয়ে আলটিমেটলি ওই জুগুলার ভেন যেটা আছে, ইন্টারনাল জুগুলার ভেন যেটা ব্রেন থেকে যে শিরাটা আসলো, ওই শিরার সাথে একসাথে মিলিত হয়ে হার্টে মিলিত হবে। এইখানকার বক্তব্য দেবে এই জিনিসটা কোথায় থাকে, এটা আমাদের সব জায়গায় আছে। যে জায়গার মধ্যেই রক্তনালী আছে ওর আশেপাশেই লসিকা নালী আছে, কিন্তু লসিকা নালীগুলো আমরা অত বেশি বুঝি না, অত বেশি আমরা আলোচনাও করি না। কিন্তু যেখানে এই রক্তনালী মানে ধমনী গিয়ে যেখানে শেষ হয়েছে, হওয়ার পর অনেক কৈশিক নালিকাতে কনভার্ট হয়ে গেছে, আবার শিরা যে হয়েছে, তাহলে ওই যে বলছিলাম যে কিছু রক্ত, আমাদের যত রক্ত ধমনী থেকে কৈশিক নালিকাতে যায়, আবার 100% রক্ত কিন্তু হার্টে ডাইরেক্ট আসে, তাহলে কত 90% আসে। আর ওই যে 10% যে রক্ত রস বা রক্তের উপাদান ছড়াইয়া যে গেল, তারা আর একটা নালী তৈরি করে। দ্যাট মিনস আসলে লসিকা নালীর অরিজিন কোথায়? লসিকা নালীর অরিজিন আসলে ওই কৈশিক নালিকায়, কৈশিক নালিকা থেকে তারা আলটিমেটলি তৈরি হয়ে অন্য একটা ভিন্ন নালীর মাধ্যমে আবার হার্টে আসবে। তো কিভাবে হার্টে আসবে এটাই বলতেছি, যে সব জায়গাতে ছড়াই গেল, তারা দেহের ডান পাশের নালীটা একসাথে মিলিত হয়ে আবার এই যে এখানে সাবক্লেভিয়ান শিরা আছে, এটা সাবক্লেভিয়ান শিরা বলা হচ্ছে, সাবক্লেভিয়ান ভেইন। আলটিমেটলি কি হলো, হার্টের সুপিরিয়র ভেনা কাভা যেটা আছে, ঊর্ধ্বমহা শিরা, এই হার্টের এদিক থেকে তো ঊর্ধ্বমহা শিরা এদিক দিয়ে রক্ত নিয়ে আসবে, তো ঊর্ধ্বমহা শিরা আলটিমেটলি নিয়ে আসলো দেহের ডান সাইড থেকে, আবার বাম সাইড থেকে এরকম আসবে। এই লসিকা নালী উপর থেকে উঠে এই সব জায়গা থেকে, দ্যাট মিনস বগল থেকে শুরু করে ঘাড় থেকে শুরু করে সব জায়গায় লসিকা একসাথে মিলিত হয়ে ওই যে আবার ব্রেন থেকে যে শিরাটা আসলো, ওই শিরাটার সাথে মিলিত হয়ে আলটিমেটলি হার্টে উন্মুক্ত হইল লসিকা। হ্যাঁ, মাথায় গুলা যেগুলো থাকবো সবই তো হার্টে আসতে হইব না, সবার কিন্তু আলটিমেট ডেস্টিনেশন কোথায়? হার্টে না? এই যে এটাই তো দেখাইছি, এখানে ছবিটা তো এটাই দেখাইছে যে সারা দেহ থেকে, হার্টে থেকে সারা দেহে গেল, সারা দেহ থেকে ওই যে কিছু ফ্লুইড যেটা ফিল্ট্রেশন হয়ে গেল, ফিল্ট্রেশন হয়ে আলটিমেটলি তারা তো ফিরেই আসতে হবে হার্টে। যে নালী দিয়ে আসে, এই যে এখানে জাংশন দেখাইছে আর এটা হলো তোমার শিরা, আর এটা হলো লসিকা নালী। এই যে এটা হলো শিরা আর এটা হলো লসিকা নালী, তারা এক জায়গায় জাংশন করে, কোথায়? জাস্ট হার্টে ঢোকার আগে মিলিত হয়, এক জায়গায় গিয়ে তারা সংযুক্ত হয়, মিলিত হয়, জাংশন তৈরি করে। আচ্ছা, এখন আমরা দেখো এই যে এখানে লেখা আছে 17 নম্বর পৃষ্ঠা বের করো, যে লসিকা ডান লসিকা নালীর কথা লেখা আছে, যে ডান লসিকা নালী কি করবে, এটি মাথা, গলা, ডান বাহু, বক্ষ অঞ্চলে ডান দিকে অবস্থিত নালী মিলে, মানে এই যে এই ডান পাশে যত নালী আছে এগুলো সব লসিকা নালী, এই সব ডান পাশে লসিকা নালী মিলিত হয়ে আলটিমেটলি হার্টে আসবে। কিভাবে আসবে? এটি ডান সাবক্লেভিয়ান শিরা, এই যে হলো সাবক্লেভিয়ান ভেইন, এর নাম কি? সাবক্লেভিয়ান, এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান ভেইন, এর নাম কি? রাইট সাবক্লেভিয়ান বা ডান সাবক্লেভিয়ান ভেইন। যেটা কোথায় দিছিল, কোথাকার শিরা এটা? এটা হাতের শিরা, মানে সারা দেহ থেকে আমার মানে হাত থেকে আসতেছে আমার হার্টে আসতেছে, ওই শিরাটার নাম হলো সাবক্লেভিয়ান ভেইন। তাহলে এই সাবক্লেভিয়ান ভেইন এবং রাইট থোরাসিক ডাক এটা মিলিত হয়ে আলটিমেটলি হার্টে এসে উন্মুক্ত হবে, এই কথাটাই বলছি। এবং ডান সাবক্লেভিয়ান শিরা এবং ডান ইন্টারনাল জুগুলার ভেইন, এখানে আরেকটা কথা মনে নেই, এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, এই যেটা ইন্টারনাল জুগুলার ভেইন উপরে থাকে, এখানে থাকে বিকাশ। তাহলে এই যে জায়গায় মিলিত হবে, তাহলে তিনটা নালী, এই পাশ থেকে আসতেছে, হার্ট থেকে আসতেছে শিরা, এটা সাবক্লেভিয়ান ভেইন, আর উপর থেকে আসতেছে শিরা, তো শিরাটার নাম কি? ইন্টারনাল জুগুলার ভেইন। আবার নিচ থেকে আসতেছে কে? নিচ থেকে আসতেছে শিরা, যেটা শিরাও আসে, কিন্তু লসিকার কথা বলতেছে, এখানে কিন্তু শিরাও আসতেছে, শিরাটা এখানে আলোচনা হয় নাই, এখানে আমাদের মুখ্য আলোচনা করতে হয়। মুখ্য আলোচনা যে লসিকা কোথায় গিয়ে শেষ হয়েছে, এটাই হলো কথা। এই যে এই লসিকাটা শেষ হয়েছে কোথায়? এখানে গিয়ে শেষ হয়েছে, এবং তার আলটিমেটলি কোথায় শেষ হবে? হার্টে চলে যাবে, তার আলটিমেটলি হার্টে গিয়ে চলে যাবে। এই তিনটা জাংশন, সাবক্লেভিয়ান ভেইন এবং ইন্টারনাল জুগুলার ভেইন, এরাই এখানে লসিকা নালীতে এসে এখানে মিলিত হয়ে হার্টে চলে যাবে, এটা বলছি। এবং দেহের বাম সাইডে আবার দেখো এখানে লেখা আছে থোরাসিক লসিকা নালী। তাহলে বলছে দেহের নিম্নাংশ এবং বাম লসিকা নালীগুলো মিলে গঠিত হয়, এটি বাম সাবক্লেভিয়ান এবং বাম ইন্টারনাল জুগুলার শিরা সংযোগস্থলে এরা শিরাবদ্ধ হয়। দ্যাট মিনস আমার হাতে থেকে যে শিরাটা, ওই একই প্রসেস, হাতে থেকে যে শিরাটা আসবে, এই শিরাটার নাম কি? এই শিরাটার নাম কি? সাবক্লেভিয়ান ভেইন। সাবক্লেভিয়ান ভেইন মিলিত হইল। আবার মাথা থেকে যেটা আসবে, ব্রেন থেকে যেটা আসবে, ওটার নাম কি? ইন্টারনাল জুগুলার ভেইন। তারা যেই জায়গায় মিলিত হইল, এই জায়গাটার নাম কি? এইটাই বলছে, এই জায়গায় একসাথে মিলিত হবে এবং তারা আলটিমেটলি কি হবে? হার্টে চলে যাবে, তারা আলটিমেটলি হার্টে চলে যাবে। তাহলে ইন্টারনাল জুগুলার ভেইন, সাবক্লেভিয়ান ভেইন, এই ভেইনের সাথে নিচে থেকে থোরাসিক ডাক এসে আলটিমেটলি হার্টে মিলিত হবে। হ্যাঁ,
একই তো, একই তো, একই। একটা হলো মানে মূল কথা হলো দুইটা নালীতে যাবে। একটাকে বলা হচ্ছে, এখানে একটা জিনিস ডিফারেন্স আছে, সেটা হলো কি বাম সাইডে যেটা এটাকে থোরাসিক ডাক্ট বলা হচ্ছে, এর নাম হলো থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্ট ইসি। আর বাম সাইডে যেটা বলা হচ্ছে এটার নাম কি বলছে, ডান ডান থোরাসিক ডাক্ট, এটা তো বলছে না, ডান থোরাসিক ডাক্ট, ডান সাপ্লিমেন্টারি আছে কই এটা ডান লুসিকা নালী, মানে ডান রাইট লিম্ফেটিক ডাক্ট। ডান দিকে যেটা এটার নাম দিচ্ছে রাইট লিম্ফেটিক ডাক্ট, আর বাম দিকে যেটা এটার নাম দিচ্ছে থোরাসিক ডাক্ট, শুধু থোরাসিক ডাক্ট, এখানে লেফট আর বলে নেই। তাহলে একই তো, একই, সবই একই। আলটিমেটলি এখানে যা হচ্ছে, যেখানে যেভাবে উন্মুক্ত হচ্ছে সেখানে এখানে উন্মুক্ত হচ্ছে একইভাবে। আবার বলি, তাহলে দেহের ডান সাইড থেকে রাইট বা ডান লিম্ফেটিক নালী তারা সাবক্লেভিয়ান শিরা এবং ইন্টারনাল জুগুলার শিরা সংযোগস্থলে তারা মিলিত হয়ে হার্টে উন্মুক্ত হবে। আবার দেহের বাম সাইড থেকে লসিকা নালীগুলা থোরাসিক ডাক্ট তারা সাবক্লেভিয়ান শিরা এবং ইন্টারনাল জুগুলার ভেইন একসাথে যে জায়গায় মিলিত হয়েছে ওই জায়গার মধ্যে উন্মুক্ত হয়ে আলটিমেটলি হার্টে মিলিত হবে। এটাই বলছি, এই বর্ণনা এখানে লেখা আছে। নেক্সট তারপর আমাদের হার্টের স্ট্রাকচারটা পড়বো। দেখো দ্য হার্ট খুব ইম্পর্টেন্ট, এগুলো না পারলে কিন্তু ফেল, পরীক্ষা হলে যে লাভ নেই। দ্য হার্ট, তাহলে হার্টকে বলা হয় মায়োকার্ডিয়াম, তাই না? হার্টকে বলা হয় মায়োকার্ডিয়াম। এবং জন্মের কত সপ্তাহ থেকে হার্ট পাম্প করা শুরু করে? 6 সপ্তাহ থেকে। দেখো চিন্তা করো, মরার আগ পর্যন্ত হার্ট পাম্প করবে, 6 সপ্তাহ থেকে শুরু হবে। যখন তোমার ফুসফুসে কাজ করতেছে না, মাত্র তোমার বয়স কত? 1.5 মাস, তখন আস্তে আস্তে হার্ট একটু আস্তে আস্তে পাম্প করা শুরু করে। কিন্তু তখনও কিন্তু রক্ত ওইরকম করে তৈরি হয় নাই, রক্ত নালিকাগুলো ওইরকম করে ভালো করে তৈরি হয় নাই, কিন্তু হার্ট কিন্তু একটু একটু করে পাম্প করা শুরু হয়। তখনই আমরা কি মনে করি? রুহু চলে আসছে, তাই না? রুহু। এখন তো হার্ট পাম্প করবে, এবং এটা আমাদের হার্ট কোথায় থাকে? হার্ট থাকে মেইনলি হচ্ছে আমাদের দেহের 3 ভাগের 2 ভাগ হচ্ছে দেহের বাম সাইডে থাকে, আর 3 ভাগের 1 ভাগ থাকে দেহের ডান সাইডে। এবং এই হার্টটা 2 ফুসফুসের মাঝখানে থাকে। এটা যদি আমরা ফুসফুস চিন্তা করি, আর ফুসফুসটা কোথায় অবস্থান করে জানো? ডায়াফ্রাম, হ্যাঁ, মধ্যচ্ছদার উপরে এর অবস্থান করে। এই মাঝখানে যে জায়গাটা, এই বাম ফুসফুস আমরা এখানে বলছিলাম, তাই না? এখানে কার্ডিয়াক নস থাকে, মানে হার্ট থাকার জন্য ডান সাইডে ডান ফুসফুসের মধ্যে আসলে কোনো খাজ নাই, কিন্তু বাম ফুসফুসের মধ্যে একটা খাজ আছে। এই জায়গাটার মধ্যে হার্টটা অবস্থান করে, দিস দ্য হার্ট। এটা হলো হার্ট। তাহলে হার্ট হলো কোথায় থাকে? 2 ফুসফুসের মাঝখানে মধ্যবর্তী স্থান, এটাকে বলে মেডিস্টিনাম। নাম কি? মেডিস্টিনাম নামক অঞ্চলে অবস্থান করে, মেডিস্টিনাম। এবং এটা আসলে আর একটু উপরে হয়ে গেছে, এটা আর একটু নিচে দিতে হবে। ডায়াফ্রামের উপরে অবস্থান করে, হার্ট কিন্তু ডায়াফ্রামের সাথে লাগানো থাকে, ডায়াফ্রামের সাথে বসে থাকে। তাহলে ডায়াফ্রামের উপরে 2 ফুসফুসের মাঝখানে যে ফাঁকা জায়গা, একে বলে মেডিস্টিনাম। মেডিস্টিনাম অঞ্চলে অবস্থান করে। তাহলে হার্টের চিন্তা করো, হার্ট যদি এরকম হয়, হার্ট কিন্তু একটু সোজা না, হার্ট কিন্তু একটু বাঁকানো থাকে, হার্ট একটু বাঁকানো থাকে, হার্ট একদম উপরে নিচে এরকম সোজা থাকে, হার্ট এরকম বাঁকানো থাকে। তাহলে হার্টের এটা যদি মাঝখানে বরাবর চিন্তা করি, এটা হলো মাঝখানে লাইন, দেহের মাঝখানে অংশ, মানে এটা হলো দেহের মাঝখানে বরাবর লাইন। তাহলে দেহের 3 ভাগের, এই হার্টের 3 ভাগের 1 অংশ থাকবে দেহের ডান সাইডে, আর 3 ভাগের 2 ভাগ থাকবে দেহের বাম দিকে। তাহলে আমাদের হৃৎপিণ্ডের 3 ভাগের 1 ভাগ থাকে আমাদের দেহের ডান সাইডে থাকে, মাঝখান বরাবর যদি লাইন টানি, তাহলে 3 ভাগের 1 ভাগ হলো ডান পাশ, আর 3 ভাগের 2 ভাগে হচ্ছে আমাদের বাম সাইড। এবং হার্টটা পেছনের অংশ, দ্যাট মিনস আমাদের বেস, দ্যাট মিনস পেছনের অংশটা একটু প্রশস্ত থাকে, আর সামনের অংশটা নিচের দিকে নামে, এবং এটা শুরু হয়ে যায়, এটাকে বলে অ্যাপেক্স। দিস দ্য অ্যাপেক্স, আর এটাকে বলা হয় বেস। তাহলে বেস অংশটা একটু প্রসারিত অংশটাকে বলা হয় বেস, আর সামনে সরু অংশটাকে বলা হয় অ্যাপেক্স। তাহলে একটা বেস আর একটা অ্যাপেক্স। এখন এই অ্যাপেক্স আর বেসটা, অ্যাপেক্সটা কোথায় অবস্থান করে? এটা হলো আমাদের পঞ্চম পাঁজরীয় হাড়ের মধ্যে অবস্থান করে। মানে আমি যদি, এটা হলো আমাদের ক্ল্যাভিকল, এটার নাম কি? পুরুষের ক্ষেত্রে এটাকে বলা হয় কলার বোন। কলার বরাবর থাকে যেহেতু, এই হাড়টাকে বলা হয় ক্ল্যাভিকল বা কলার বোন। এই কলার বোনের, মনে করো কলার বোনটা এই বরাবর আছে, দিস দ্য কলার বোন। এই কলার বোনের মাঝখান কোনটা? তাহলে মাঝখান হলো সাপোজ এটা হলো তার মিডল অংশ, মাঝখান। তাহলে এই কলার বোনের, আচ্ছা কলার বোন এটা মাঝখান, এটা চলে গেল, তাহলে বাবা
এটা মনে করো কলার বোনের মাঝখান জায়গা। তাহলে এই বরাবর যদি আমি লাইন টানি, লাইন টানা, আবার আমাদের এখানে কি আছে, পাঁজরের হাড় আছে না, পাঁজরের হাড় দেখো কলার বোনের নিচে একটা হাড় আছে, তারপরে একটা হাড় আছে, তারপরে একটা হাড় আছে, এরকম করতে করতে হাড় আছে না। এরকম 5 নাম্বার যে হাড় আছে, সাপোজ এটা হলো, এটা সাপোজ 5 নাম্বার, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1। তাহলে এই যে পঞ্চম পাঁজরীয় হাড় যেটা আছে, পঞ্চম পাঁজরের যে হাড়টা আছে, পঞ্চম পাঁজরের যে হাড়টা আছে, এটা হলো 5 নাম্বার ফিফথ হাড়, পঞ্চম পাঁজরের হাড়। এই ফিফথের হাড়ের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে অ্যাপেক্সটা থাকে। তাহলে ওদের অ্যাপেক্সটা অবস্থান করে কোথায়? পঞ্চম পাঁজরীয় হাড়ে মিড ক্লেভিকুলার লাইন। এবং এই লাইনটার নাম কি? মিড ক্লেভিকল। মানে যেটা হলো ক্লেভিকল, এই ক্লেভিকলের একদম মাঝখান বরাবর যদি যাও, মেলের ক্ষেত্রে বাম সাইডে, এবং এটা 9 সেন্টিমিটার বামে। তুমি মিড ক্লেভিকল লাইনের, এই যে এটা হলো মিড লাইন, দেহের মধ্যরেখা, এটা হলো মধ্যরেখা, আর এটা হলো ক্লেভিকলের মাঝখান রেখা। কথা বুঝো না? একটা হলো তোমার এই বরাবর লেখা, আরটা হলো এই বরাবর লেখা, ক্লেভিকলের লেখা, যেটা মানে এখানে ব্রেস্টের কাছাকাছি চলে যাবে, স্তনের কাছাকাছি এই বরাবর যে রেখাটা যাচ্ছে, এইটাকে বলা হয় মিড ক্লেভিকুলার লাইন। এবং এটা কত নম্বরে থাকে? এটা 5 নম্বর। এবং এখানে তুমি যদি গুলি করো, একদম কোথায় গিয়ে লাগবে? অ্যাপেক্সে গিয়ে লাগবে। এবং লেফট ভেন্ট্রিকল, অ্যাপেক্সের ম্যাক্সিমাম অংশটা হলো লেফট ভেন্ট্রিকল থাকে। তো এখানে হার্ট বিটগুলো ভালো শোনা যায়, এবং এখানেও আমরা শুনি, এখানে ভালোটা শুনি, এখানেও শোনা যায়, এখানেও, আবার এখানেও শোনা যায়, ওইখানেও শোনা যায়। যাই হোক, ওর কথা হলো যে অ্যাপেক্সটা কোথায় আছে বুঝতে পারবা? পঞ্চম পাঁজরীয় হাড়ের মাঝখানে, মানে পঞ্চম পাঁজরীয় হাড়ের মাঝখানে, এবং মিড ক্লেভিকুলার লাইনে থাকে। আর হার্টের চারপাশ দিয়ে আবরণ আছে, আবরণটাকে কি বলে? এই আবরণটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। চারপাশ দিয়ে হার্টের চারপাশ দিয়ে এরকম আবরণ থাকে, এই আবরণটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। আবার এই পেরিকার্ডিয়ামে দুটো স্তর আছে, পেরিকার্ডিয়ামের দুটো স্তর। পেরি মানে চারপাশে, কার্ডিয়াম মানে হার্ট, হার্টের চারপাশে স্তর। মানে আমি এই 60 গায়ে দিয়ে আসি, 60 কি আমার শরীরের কোনো অংশ না, কিন্তু এটা কভার করে আছে। তাহলে এটা আবার এই 60-এর আবার দুটো সার্ভিস আছে না, একটা সার্ভিস তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ, আর একটা কি দেখা যাচ্ছে? এটা একদম ত্বকের সাথে লেগে আছে না, এরকম ওরা আবার এই পেরিকার্ডিয়ামে দুইটা লেয়ার আছে। যে লেয়ারটা একদম ত্বকের সাথে লেগে থাকে, এই যে এটা একদম ত্বকের সাথে লেগে থাকে, এই যে অংশটা, এটাকে বলা হয় ভিসেরাল লেয়ার। কি বলে? ভিসেরাল। এই অংশটা হলো ভিসেরাল লেয়ার হবে, যেটা একদম হাড়ের সাথে লেগে থাকে, এটা হলো ভিসেরাল, এটা হচ্ছে ভিসেরাল। আর যে অংশটা একটু বাইরে থাকবে, এটাকে বলে প্যারাইটাল। প্যারাইটাল, একটা হলো প্যারাইটাল, আর একটা হলো ভিসেরাল। আর দুই যে স্তর মাঝখানে কি থাকবে? একদম ফ্লুইড থাকবে, এই ফ্লুইডটাকে বলা হয়, এই তোমাদের কাছে রিকোয়েস্ট, এই সব জুতাগুলো উপরে রাখবা, নাহলে জুতা অনেকে কিন্তু জুতা হারিয়ে গেছে, জুতা হারিয়ে গেলে কিছু করতে পারবো না, দরজাগুলো বন্ধ থাকে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে দুই যে লেয়ার আছে, একটা হলো প্যারাইটাল আর একটা হলো ভিসেরাল। দুই লেয়ারের মাঝখানে কি আছে? এক ধরনের ফ্লুইড আছে, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই ফ্লুইডগুলো কি করে? হার্টকে সংকোচন প্রসারণ হতে সাহায্য করে। একটা হলো প্যারাইটাল আর একটা হলো ভিসেরাল। ফুসফুসের মধ্যে এরকম আছে, যে কোনো দুইটা লেয়ার থাকলে ভিতরেটাকে বলে ভিসেরাল। যেহেতু ভিসেরার সাথে লেগে থাকে, ভিসেরা মানে কি? হার্ট বা কোনো একটা অঙ্গকে বলা হয় ভিসেরা। যেহেতু ভিসেরার সাথে লেগে আছে, এই জন্য এটাকে বলা হয় ভিসেরাল স্তর। আর বাইরের দিকে থাকে, এটাকে বলা হয় প্যারাইটাল স্তর। দুই লেয়ারের মাঝখানে কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড। এখন এই ফ্লুইডগুলো হার্টকে সংকোচন প্রসারণে সাহায্য করে। এখন কথা হলো যে এই যে ফ্লুইডটা যেটা আছে, এই ভেতরে যে ভিসেরাল লেয়ারটা আছে, এই লেয়ারটাও তো হার্টের মাংসের সাথে লাগানো আছে। এখন এই লেয়ারের মধ্যে আসলে কোনো স্নায়ু নাই, মানে ওইখানে যদি ব্যথা লাগে আমি ব্যথাটা বুঝবো না। কিন্তু প্যারাইটাল যে লেয়ারটা আছে, এখানে ফ্রেনিক স্নায়ু থাকে। কি থাকে? ফ্রেনিক স্নায়ু থাকে, যার জন্য ব্যথা অনুভব করতে পারে। মানে এই প্যারাইটাল স্তরটা হলো পেইন সেনসিটিভ, মানে পেইন এখানে আসবে, বোঝা যাবে। আর এটা হলো পেইন ইনসেনসিটিভ, নট সেনসিটিভ টু পেইন, কারণ এখানে কোনো স্নায়ু ওরকম নাই। প্যারাইটাল লেয়ারের স্নায়ু আছে। কোন স্নায়ু আছে? ফ্রেনিক স্নায়ু আছে। আচ্ছা, এখন এই বাকি অংশটুকু আমি যা বলছি সবই এখানে লেখা আছে। তাহলে মহিলাদের ক্ষেত্রে হার্ট একটু ছোটো থাকে, দুর্বল থাকে, মহিলাদের একটু নারীদের ক্ষেত্রে 200 থেকে 275 গ্রাম মাত্র, আর পুরুষের ক্ষেত্রে প্রায় 390 গ্রাম হতে পারে। এখন আচ্ছা, এই কথাটা লেখা হয় নাই, একটু তোমরা লিখে রাখো। লেখো যে এই কথাটা শিটে লিখে গেল সবাই। এই শিটে কার? হ্যাঁ, এটা তো না, এই শিটে লিখে রাখো, এক জায়গায় লেখো যে যে কোনো কারণে হার্টের আকার স্বাভাবিকের চেয়ে বড় হলে, যে কোনো কারণে
যে কোনো কারণে হার্টের আকার স্বাভাবিকের চেয়ে বড় হলে তাকে তাকে কার্ডিওমেগালি বলে। কার্ডিওমেগালি, মেগালি মানে বড়, হ্যাঁ, তাকে কার্ডিওমেগালি বলে। অনেকগুলো কারণে হইতে পারে কার্ডিওমেগালি। তুমি শিওর থাকো যে এখান থেকে তুমি অ্যাটলিস্ট মানে না হইলেও 2টা কোশ্চেন পাইবা, আর যদি ভাগ্য ভালো থাকে 4টা 5টা কোশ্চেন পেতে পারো। অনেক সময় 4টা আসে এই রক্ত থেকে, হ্যাঁ শুধু রক্ত থেকে মিনিমাম তোমার 2টা থেকে 3টা কোশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো অ্যাডমিশন টেস্ট। তাহলে কার্ডিওমেগালি কি? হার্ট বড় হয়ে যাওয়াকে কি বলে? কার্ডিওমেগালি। যে কোনো কারণে, বিশেষ করে হার্ট ফেইলিয়ারের ক্ষেত্রে সাধারণত লেখা আছে, সাধারণত হার্ট ফেইলিয়ারে কার্ডিওমেগালি হয়। হার্ট বড় হয়ে গেছে, তুমি তাহলে যদি এক্সরে করো তাহলে হার্টটা যদি বড় দেখো তাহলে কি বুঝবা? কার্ডিওমেগালি হয়েছে, হার্টের অসুখের কারণে হার্ট বড় হয়ে যেতে পারে। লেখা আছে সাধারণত হার্ট ফেইলিয়ারে কার্ডিওমেগালি হয়। এটা না না সমস্যা হবে না। কেন বড় হয়? মূল কথা হলো কেন বড় হয়, কারণ হলো এটা কম্পেনসেটরি মেকানিজম। মানে কি? মানে হলো হার্ট সে ভালো করে পাম্প করতে পারতেছে, তো সে এমন একটা প্রসেস করে যে আমি এক স্ট্রোকেই, যেহেতু আমি ভালো করে পাম্প করতে পারতেছি না, যে আমার এমন একটা পাওয়ারফুল, মানে আমি যদি বড় হয়ে যাই তাহলে কি হবে? বড় হয়ে গেলে তখন কি হয়? এক স্ট্রোকে সে বেশি পরিমাণ রক্ত যাতে পাঠিয়ে দিতে পারে সারা দেহে। সে তো হার্ট বিট কমে গেছে। হার্ট ফেলিয়ার মানে কি? এক নর্মাল তোমার হার্ট বিটগুলো হচ্ছে, দেখা যাবে যে আমাদের নর্মালি 72 বার বিট করে, ও মাত্র হচ্ছে তোমার 40, 50 এরকম 50 বার করতেছে। তাহলে এই যে 20 বার যে কম করতেছে, তাহলে সারা দেহে রক্ত পরিবহন করতে হবে না? তখন কি হার্টের মাসেলগুলো একটু বড় হয়ে যায়, হাইপারট্রফি হয়ে যায়। হাইপারট্রফি হয়ে গেলে হার্টও বড় হয়ে যাবে, যাতে সে পাওয়ারফুল হয়। পাওয়ারফুল হলে এক স্ট্রোকে বেশি যাতে রক্ত বের করে দিতে পারে, এর জন্য হার্ট বড় হয়ে যায়। এটা হলো কার্ডিওমেগালি বলে। না ক্ষতির কি? মানে এটা হলো তোমার অনেক কারণে কার্ডিওমেগালি হতে পারে, বাট যদি হার্ট বড় হয়ে যায় তাহলে আমরা সাধারণত ধরি হয় হার্টের ভালভের সমস্যা আছে, না হয় হার্টের সমস্যা আছে, হার্ট ফেলিয়ার হয়েছে, অথবা তার সেক্ষেত্রে কি আছে, হ্যাঁ কি লিক, ও ছিদ্র ফোটার কথা বলতেছে, হ্যাঁ এটাও হইতে পারে। মানে এটাকে বলা হয় তোমার হচ্ছে মানে টেট্রালজি ফেলোডের কারণে হতে পারে। মানে মূল কথা জন্মগত অনেকের হার্টে, আমাদের সবারই হার্টের আগে আমাদের ফুটা ছিল। এটা তো বলতে গেলে অনেক কিছু লাগে। মানে হার্ট জন্মের আগে আমাদের নর্মালি ফুটা থাকে হার্টের 2 চেম্বারের মাঝখানে। এটা যদি হার্ট হয়, এই যেরকম হার্ট কীভাবে তৈরি হয় এটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং। মানে ইন্টারেস্টিং মানে কি? আমাদের জন্মের আগে তো ফুসফুস কাজ করে না, ফুসফুসই কাজ করতেছে। তাহলে ফুসফুসের কাজ করতেছে না, তাহলে ফুসফুসের সাথে একটা কানেকশন কিন্তু হার্টের আছে। কিন্তু সেই ক্ষেত্রে ওরা কি করে, যেহেতু ফুসফুসে রক্ত যায় লাভ নাই, লাভ আছে কোনো, কারণ ফুসফুসে এক্সচেঞ্জ করতে পারবে না। আর ওদের যে ফুসফুস তো কাজই, মানে ফুসফুস তো আমাদের জন্মের পরে কাজ করে। তুমি যখন প্রথম যে শ্বাস নাও তারপরে থেকে ফুসফুস কাজ করে। আর তাহলে হার্ট কিন্তু জন্মের আগে কাজ করে, হার্ট কিন্তু সারা দেহে রক্ত সে পাম্প করে দিচ্ছে আগে। তাহলে এখন এখানে ছিদ্র থাকলে কি হবে? ফুটাটা আমাদের নর্মালি কি আছে, হার্টের এরকম চেম্বার আছে, 4টা চেম্বার আছে না, এরকম 4টা চেম্বার আছে। তো এখানে যদি ফুটা থাকে, দেখো ওদের এখানে ফুটা থাকে বাচ্চাদের ক্ষেত্রে, এটা এই যে সেপ্টাম যে তৈরি হচ্ছে, এটা কিন্তু সেপ্টাম, এই মাঝখানে এটা হলো সেপ্টাম। সেপ্টামটা কিভাবে তৈরি হয়? উপর থেকে নিচের দিকে নামে, আর এখান থেকে উপর দিকে, এইখানে মাঝখানে গ্যাপ থাকে, এখানে গ্যাপ থাকে। তো যাতে কি করতে পারে ওরা, এখানে গ্যাপটা কম থাকে, বিশেষ করে এটা থাকে, যাতে তোমার সারা দেহ থেকে রক্ত আসলো সুপ্রিয়া ভেনা কাভা, এবং নিচের দিকে আসলো ইনফ্রিয়া ভেনা কাভা দিয়ে রক্ত এই চেম্বার আসলো, এই চেম্বার আসলো, এখানে রক্ত আসছে। এখন ওদের আর এই নিচের দিকে নামে না, ওরা কি করে? ওরা হইলো সরাসরি এইখান থেকে এখানে আসে, এই চেম্বার থেকে। কারণ ফুসফুসে যায় লাভ নাই, ফুসফুস তো নন ফাংশনিং, ফুসফুসে যায় লাভ নেই। এবং ইভেন আরেকটা হয়, সেটা হলো ফুসফুসে যদিও যায়, ওদের কিন্তু ফুসফুসের নালীটা থাকে, এটা হলো মহাধমনী, এটা মনে করো মহাধমনী, আর এটা হলো ফুসফুসের ধমনী। ফুসফুসে একটা ডান ফুসফুসে চলে যায়, আর একটা বাম ফুসফুসে চলে যায়। আমি ছবিটা যখন আঁকবো তখন আঁকবো বলবো, মানে এটা হলো ফুসফুসে, ডান এবং বাম ফুসফুসে যাবে। এবং ওদের ইভেন একটা ছিদ্র থাকে, সেটা হলো এটার সাথে এটার আবার কানেকশন থাকে, এটা সবারই থাকে জন্মের আগে। এই ফুসফুসীয় শিরার সাথে মহাধমনী, যেটা সাহায্যে সারা দেহে রক্ত পরিবাহিত হয়, এই সারা দেহে রক্ত পরিবাহিত, এর মধ্যে এর সাথে ওর একটা কানেকশন থাকে, এটা প্যাটেন্ট ডাক্টাস আর্টারিয়াস, পিডিএ, এটাকে বলা হয় পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিয়াস, মানে এটাকে বলে ডাক্টাস আর্টারিয়াস। এবং যদি কেউ জন্মের পরে যদি বেশি বিভিন্ন ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন, দ্যাট মিনস বিভিন্ন ধরনের যদি ব্যথার ওষুধ খায়,
বাচ্চাদের যদি দেওয়া হয় বা মায়ের যদি বেশি খায়, তাহলে এটা বন্ধ হইতে দেরি হয়। সাধারণত আমাদের জন্মের কয়েক দিন পরেই, কয়েক সপ্তাহ পরে এটা বন্ধ হয়ে যায়। এটা থাকে। এটা কেন থাকে বলো তো? এটা কেন থাকে? তাহলে কিছু রক্ত, ওদের যে রক্তটা আসবে, দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু ওপেন, তাই না? তাহলে কিছু রক্ত এই চেম্বার থেকে কোথায় আসবে? এই চেম্বার থেকে এই চেম্বারে আসবে, এই চেম্বারে দেখে আসবে, এখান থেকে সরাসরি এদিকে চলে গেল না? এখন কিছু রক্ত আবার ফুসফুসে চলে যায়, ফুসফুসে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফুসফুস তো কাজ করতে পারে না, তাই না? এখানে কিন্তু বন্ধ না, ফুসফুসের রাস্তা কিন্তু বন্ধ না, কিন্তু এটা খোলা। যদি এটা বন্ধ থাকার কথা, এটা খোলা, তাহলে এখান থেকে এখানে রক্ত গেলে কিছু রক্ত আমার ফুসফুসে যেতে চায়। তো এর জন্য ওইখানে গিয়ে লাভ তো পায় না আলটিমেটলি। তখন কি হয়? এটার সাথে এটা কানেকশন হয়। কানেকশন হলে কি হবে? ফুসফুসের যে রক্তটা গেল, ওই রক্ত ফুসফুসে না গিয়ে কোথায় যাবে? ওই মহাধমনের মাধ্যমে সারা দিয়ে চলে যাবে। কথা বুঝছো না? বুঝুন, সেটা না বুঝলে সমস্যা নেই। ওর কথা হলো যে এরকম সিস্টেম করা থাকে হার্টের মধ্যে। বাচ্চাদের ক্ষেত্রে জন্মের আগে এখানে ফুটা থাকে, হার্টে ফুটা থাকে, কিন্তু আস্তে আস্তে এটা ফুটাগুলো বন্ধ হয়ে যায়, তখন হার্ট নর্মালের মতো হয়ে যায় আমাদের যেরকম। কিন্তু কিছু মানুষের ফুটা সারা জীবন থাকে, তখন ওদের ক্ষেত্রে এটাকে বলা হয় তোমার সেন্ট্রাল ডিফেক্ট, কনজেনিটাল হার্ট ডিজিজ বা সেন্ট্রাল ডিফেক্ট বলা হয়। অ্যাট্রিয়াল সেন্ট্রাল ডিফেক্ট হতে পারে, ভেন্ট্রিকুলার সেন্ট্রাল ডিফেক্ট হতে পারে, বিভিন্ন ধরনের সেন্ট্রাল ডিফেক্ট। এখন আমরা একটু আসি, দেখি দাও কোথায় আছি আমরা। হ্যাঁ, হার্ট কয় রিপোর্ট সেটা পরে বললো। তাহলে হার্টের তো বললাম বাইরের আবরণ আছে। এখন হার্টের ছবিটা আমি আঁকে ফেলি। আমি যে ছবিটা আঁকি এটা একদম সহজ ভাষায় আঁকি, কিন্তু আমি তোমাদের গ্রুপে আর একটা লিঙ্ক দিয়ে দিব। তোমরা যদি কেউ চাও এরকম করে বইয়ের মতো করে ছবি আঁকতে পারো। তা আমার হার্টের ছবিটা একদম সিম্পল। সেটা হলো আমি যেরকম করে আঁকি, ফার্স্টে আমি এরকম দুটো চেম্বার, দ্যাট মিনস এরকম করে দুইটা অংশ নিই। নেওয়ার পর তারপরে আমি কি করি? ডায়াফ্রামেটিক সার্কেল এইদিকে এটাকে বড় করে দিই এবং এটাকে আমি যুক্ত করে দিই। যুক্ত করে দেওয়ার পর মাঝখানে আমি পার্টিশন দিই। এই হার্ট কিন্তু এরকম ইয়ে থাকবে না, হার্ট কিন্তু সোজাসুজি থাকবে না, এটা কিন্তু এরকম না, সেই রকম এসে সে বেঁকে যাবে এরকম। মানে এই সারফেস যেটা, এটাকে বলে ডায়াফ্রামেটিক সারফেস। এই সারফেসের মধ্যে সে ডায়াফ্রামের উপর বসে থাকে। এই জন্য এটাকে এরকম উঁচু এরকম করে দেওয়া যাবে না, হার্টকে এরকম করে দেওয়া যাবে। ইট ইজ নট দ্য হার্ট, এরকম তো হার্ট এরকম করে দেওয়া যাবে না, এটার বাঁকিয়ে দিতে হবে। হ্যাঁ, ডায়াফ্রাম তো ওর নিচ বরাবর এরকম, এই যে এখানে এখানে এই বরাবর। হ্যাঁ, হার্ট উপরে নিচে হইলে তো কোনো সমস্যা নেই, এবং তার সাপোর্টিং স্ট্রাকচার আছে, তার ধরে রাখার জন্য স্ট্রাকচার আছে। কিন্তু মেইনলি ও কিন্তু দুই ডায়াফ্রামের, ওর একটা সুবিধা আছে। সুবিধাটা কি? ও কিন্তু দুই ডায়াফ্রামের মাঝখানে জাস্ট এইদিকে হলো বাম ডায়াফ্রামটা এখানে শুরু হয়েছে, আর এখানে হলো এখানে। এই যে ও কিন্তু জাস্ট এই মাঝখানে দেখা যাবে যে ফুসফুসগুলাই বেশি উঠানামা করতেছে, হার্টও বেশি উঠানামা করবে না। কারণ কি? ও তো চিপার মধ্যে দুই ডায়াফ্রামের মাঝখানে, এর জন্য ও বেশি উঠানামা করে না। এখন তাহলে আমরা কোথায় ছিলাম? এটা। এখন তারপরে আমি কি করি? আমি তারপরে এই পার্টিশন দিয়ে দিই, মানে আমি সেপ্টামগুলো দিয়ে দিব, এই দুই চেম্বারগুলো আমি দিয়ে দিব। এবং অবশ্যই মনে রাখতে হবে, সেটা কি? অবশ্যই যেটা মনে রাখতে হবে সেটা হলো যে বাম পাশের যে ওয়ালটা আছে, এই ওয়ালটা 3 গুণ মোটা থাকবে। ডান পাশের যে ওয়ালটা আছে, এই ওয়ালের চেয়ে 3 গুণ মোটা থাকবে। এই একটু মোটা হয়ে গেছে। যদি আমারটা কারো পছন্দ না হয়, আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কের মধ্যে ওইভাবে ছবিটা আঁকলে ভালো হবে। ভাই এসএসসি বইতে যে হার্ট ছবিটা, হ্যাঁ ওইটা আঁকতে আসলে ওইটা আঁকতে গেলে উল্টাপাল্টা ঘুরে করে তো একটার ভিতরে আরেকটা ঢুকে। আমি যেটা আঁকবো দেখবো যে একদম সহজ না। আচ্ছা দেখো, তাহলে এই বাম পাশের যে ওয়ালটা আছে, এই ওয়ালটা কেমন থাকবে? 3 গুণ মোটা থাকবে। আর ডান পাশে যে ওয়ালটা আছে, এটার তুলনায় এই বাম পাশেটা, এটার নাম তাহলে কি হবে? এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, তাই না? এরকম দেওয়ার পর তাহলে দেখো যে দেহের উপরের অংশ থেকে রক্ত আসবে কোনটার মাধ্যমে? ঊর্ধ্ব মহাশিরা। দেহের উপরের অংশ থেকে রক্ত আসে সুপুরি ভেনা কামার মাধ্যমে, দেহের উপরের অংশ থেকে রক্ত আসবে। আবার দেহের নিচের অংশ থেকে রক্ত আসবে। এটা দিয়ে কি অক্সিজেন আসবে? মহাশিরা দিয়ে। হ্যাঁ, মহাশিরা দিয়ে এটা দিয়ে কি অক্সিজেন আসবে? মানে কার্বন ডাইঅক্সাইড কত? অবশ্যই। কি বলে আবার বল? মানে নরমাল শিরা তো হইছে কার্বন ডাইঅক্সাইড,
পরিমাণ করে হুম। আর মহা- এটাও কার্বন ডাইঅক্সাইড করে। সব শিরা কার্বন ডাইঅক্সাইড করে এক্সেস, মহাধমনী এটা হলো শিরা পালমোনারি শিরা বাদে বাকি সব ধরনের। মহাধমনী কেন বলা হচ্ছে? কারণ মহা অনেক বড়, কারণ এটাই একমাত্র, এটা হলো শুরু, সবকিছু শুরু, এই জন্য বলা হচ্ছে মহাধমনী। তারপরে কি করবা, এখানে আমরা কি করি, এই পাশ থেকে রক্ত আসবে, আবার এখান থেকে রক্ত আসবে না, কিসের মাধ্যমে আসবে? এই কিসের মাধ্যমে আসবে? পালমোনারি শিরার মাধ্যমে আসবে। তাহলে এখন চেম্বারগুলো দেখো, এখানে চেম্বার কয়টা? এখানে একটা চেম্বার হবে, এখানে একটা চেম্বার হবে, তাহলে চেম্বার কয়টা হলো? বুঝছে না? তাহলে এটা একটা চেম্বার হয়েছে, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর হচ্ছে রাইট ভেন্ট্রিকল। আর এখানে হ্যাঁ, তাহলে এটা একটা হলো। আর এখানে কি থাকবে? এখানে আরেকটা থাকবে। এটা হলো মহাধমনী, তাই না? আর এখান থেকে ফুসফুসীয় ধমনী তৈরি হবে। খুব খারাপ হয়েছে। তাহলে এটা হলো সুপ্রিয় ভেনা কাবা, আর এটা হলো ইনফেরিয়র ভেনা কাবা। আর এটা কি পালমোনারি? পালমোনারি, এটার নাম কি? ফুসফুসে বা পালমোনারি। পালমো, আমি ইংলিশে লিখে দিই, পরে তোমরা বাংলায় লিখি। পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা। আর এই চেম্বারের নাম কি? রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। অথবা বাংলায় অলিন্দ হলো উপরে, নিলয় হলো নিচে। ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তাহলে এখানে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে যে ইয়েটা থাকে, ভাবটা থাকে, এটাকে বলা হয় ট্রাইকাসপিড ভাব। আর ট্রাইকাসপিড কেন বলা হয়? ওদের কাজ থাকে তিনটা, একটা কাজ আর একটা কাজ। এবং এদের যে কাজের মাথাগুলা, দ্যাট মিন্স এদের যে ভালভের মাথাগুলা, এই মাথাগুলা কিন্তু কর্ডিটেন্ডিনির সাথে এটা কানেক্টেড থাকে, এটা আর এটার সাথে কানেক্টেড থাকে। আসলে ওর ভেতরে কিন্তু চিত্রটা তো এরকম আইডেন্টিয়ামের দিকে তিনটা বাবা দিকে থাকবে, ওইটা তো থাকবে না ছোটটা। কোনটা? ওই যে একটা মাঝখানে যে দিচ্ছি, এটা ওই যে ডান উপরে এই যে এটা? ছোটটা, হ্যাঁ, ওদিকে তিনটা থাকে না, তিনটা না, এটা সেমিনো না, এটা তিনটা থাকে। মানে মূল কথা হলো যে এই যে কপাটিকের মাথাগুলা, ওরা কিন্তু কর্ডিটিনিনি নামক স্ট্রাকচার দিয়ে এটা টানা দেওয়া থাকে। নাহলে তো যখন এটা চাপ লাগবে, এটা তো উল্টা হয়ে ওই দিকে চলে যাবে, এই জন্য না যেতে পারে। এই জন্য এর মাথাগুলা কর্ডিটেন্ডিনি, এবং এটা হলো প্যাপিলারি মাসেল। প্যাপিলারি মাসেল এবং কর্ডিটেন্ডিনি দিয়ে কানেকশন থাকে। কর্ডিটেন্ডিনি এবং প্যাপিলারি মাসেল। প্যাপিলারি মাসেল কোনটা? প্যাপিলারি মাসেল হলো এই যে মাসেলগুলো, এটাকে বলে প্যাপিলারি মাসেল, আর এটাকে বলে কর্ডিটেন্ডিনি। তুমি যখন আঁকবা তখন এগুলো থাকার দরকার নাই, শুধু মনে রাখার জন্য যে কর্ডিটেন্ডিনি এবং প্যাপিলারি মাসেল এই ভালভগুলোকে এর ওয়ালের সাথে আটকে রাখে, দড়ি দিয়ে টানা করে রাখে, যাতে যখন এটা চাপ লাগবে তখন এই ভালভটা বন্ধ হবে ঠিকই, যাতে আবার বেশি চাপের কারণে উল্টা যাতে ওই দিকে না চলে যেতে পারে। কথা বুঝো নেই? এই বুঝো নেই কথা? মানে তুমি একবারে চাপ দিলে কি হবে? ভালভের মাথাগুলো এরকম বন্ধ হবে। মানে নর্মালি ও খুললো, ও এরকম করা যে শুধু খুলবে, আর যখনই ওই দিকে চাপ বেশি হবে তখন এই মাথাটা লাগিয়ে যাবো, তখন আর পেছন দিকে আসবে। এখন মাথা লাগছে, চাপ এত বেশি হয়েছে, এটা ভাইঙ্গে ভেতর দিকে বেরিয়ে গেছে। এরকম যাতে না হইতে পারে, তখন আর ওদের মাথাগুলাকে একজন সাপোর্ট দিয়ে রাখতে হবে না। এই সাপোর্টটা দেখে এই দিক থেকে এটা সাপোর্ট দিচ্ছে কে? কর্ডিটেন্ডিনি এবং প্যাপিলারি মাসেল। কর্ডিটেন্ডিনি হচ্ছে টেন্ডনের মতো শক্ত, আর এখানে মাসেলের সাথে ওই টেন্ডনের সাথে কানেকশন থাকে, এটা বলা হয় কর্ডিটেন্ডিনি। আচ্ছা, এখন
তারপরে এখানে একটা ভালভ থাকবে, এই ভালভের নাম কি? এটাকে পালমোনারি ভালভ বলতে পারো। নাম কি? পালমোনারি ভালভ। আর পালমোনারি, তাহলে এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। নাম কি? ট্রাইকাসপিড। আর এটার নাম কি? বাইকাসপিড। এই বাইকাসপিড, কাস মানে সিইউএসপি মনে হয় না, বাংলা থেকে কাসপিড। বাইকাসপিডের আরেকটা নাম আছে, বলতে পারবা? মাইট্রাল ভালভ। মাইট্রাল ভালভ বলে। আর এখানে নাম কি? এটার নাম হলো সিমিলুনার ভালভ। এই দুটো দেখতে চাঁদের মতো, এই জন্য একসাথে বলা হয় সিমিলুনার ভালভ। কিন্তু এই ভালভের আরেকটা নাম আছে, সেটার নাম কি? এটার একটা নাম, এক্সাক্ট নাম হলো এওরটিক ভালভ। এওরটিক ভালভ। আর এটার নাম হচ্ছে পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ। আচ্ছা, তারপরে এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। এটার নাম কি? পালমোনারি। এটার নাম হচ্ছে রাইট পালমোনারি আর্টারি, এটা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি। এটা হলো রাইট পালমোনারি, পিইউএল না, পালমোনারি, পালমোনারি আর্টারি। আর এটা হলো লেফট পালমোনারি আর্টারি। তাহলে দুই আর্টারি ফুসফুসে চলে যাবে। যাওয়ার পর আবার ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়ামে আসবে। লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে? লেফট ভেন্ট্রিকলে আসবে। লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? এটা বন্ধ হয়ে যাবে। এই বাইকাসপিড ভালভ যেটা আছে এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে এই ভালভটা খুলে যাবে, এওরটিক ভালভ খুলে যাবে। খুলে গেলে এওরটার মাধ্যমে, দিস ইজ দ্য এওরটা। নাম কি? এওআরটি, এওরটা। এওরটার মাধ্যমে এই ব্রাঞ্চগুলো দিয়ে হাতের মধ্যে, এবং এটা নাম হচ্ছে বিসিএস, এটা হলো বিসিএস, ব্রাকিওসেফালি, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এগুলো জানতে হবে না, শুধু এটা জেনে রাখো যে এখানে যে ভালভগুলো আছে এটা হাতে সাপ্লাই দিচ্ছে প্লাস ব্রেনে সাপ্লাই, এতটুকু। এটা নামও জানার দরকার নেই, এটা পোস্ট করার দরকার নেই। তাহলে এটা হলো আর্চ অফ এওরটা। এওরটা একটু উপরে উঠে আবার নিচে দিকে নামে, নিচে দিকে নেমে একদম আমাদের কোমর পর্যন্ত আসে। আসার পর এর মাঝখানে এত মিন টাইম এর অনেকগুলো ব্রাঞ্চ বের হয়। ব্রাঞ্চ বের হয়ে সারা দেহে সাপ্লাই দিবে। আর একদম সবার নিচে যেটা আসলো এটা একদম পায়ের দিকে চলে যাবে, পায়ের দিকে চলে যাবে, আরও অনেক ব্রাঞ্চ হবে। এই ব্রাঞ্চ থেকে সব সারা দেহে রক্ত পরিবহন হয়। আচ্ছা, আবার বলি, তাহলে এটা হলো হার্টের। আচ্ছা, কেউ ছবি তুলে রাখতে পারো, অথবা ওই যে আমার ওখানে ছবি এখনো আছে, আর না হয় আমি একটা দিয়ে দিব। এই ছবি আছে, হ্যাঁ, বইয়ে হার্ট আছে না? হার্টের ছবি আঁকতে পারবেন এগুলা? এটা কিন্তু 1 মিনিট আঁকতে হবে। তোমরা হার্টের ছবি আঁকতে গিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা ক্ষয় করবা, তাহলে হবে না। এই ছবিটা তুলে গ্রুপে দিয়ে দিও, যেটা ভালো মনে হয়, যার যেটা ভালো মনে হয় সেটা একবার শীটের মধ্যে ছবি আঁকানো আছে। তো কিটা করবেন? হ্যাঁ, যতগুলো মনে থাকে, কিন্তু সবই তো জানতে হবে। আজ থেকে সবই বলবো, তারপরে না পরীক্ষার মনে এর মধ্যে কিছু কমে যাবে, সবই জানতে হবে। তাহলে এটা হলো পালমোনারি আর্টারি, এটা হচ্ছে এওরটা। এওরটা দিয়ে সারা দিয়ে চলে যাবে। এখন কোশ্চেনে তো এটা আসবে না, কোশ্চেন আসবে এটার সাহায্যে কীভাবে সারা দিয়ে রক্ত পরিবহন হচ্ছে। এখন তাহলে একমাত্র আর্টারি, সব আর্টারি কি করে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, বাট একমাত্র পালমোনারি আর্টারি যেটা কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন। আবার সব ধরনের শিরা কোন ধরনের রক্ত পরিবহন করে? অক্সিজেন সমৃদ্ধ না। সব ধরনের শিরা কার্বন ডাইঅক্সাইড, বাট একমাত্র পালমোনারি শিরা যেটা কি করতেছে? অক্সিজেন সমৃদ্ধ। মানে কোন ধরনের যদি বলে যে একমাত্র এটা, তাহলে কি বলবা? পালমোনারি আর্টারি এবং পালমোনারি ধরনের দুইটাই এক্সেপশন, বাকি সব ঠিক আছে। এখন এখানে যেটা কি হয় দেখো, দেহের তাহলে চেম্বার আছে কয়টা? 1 2 রাইট ভেন্ট্রিকল। তাহলে ভেন্ট্রিকল দেখো, যখন এই অ্যাট্রিয়াম, এই রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়ামগুলোর মধ্যে যখন সংকোচন হয় তখন রক্তগুলো এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। আবার যখন ডাইলেটেশন হয়, এটাকে বলা হয় একটা বলা হয় সিস্টল, আর একটা হলো ডায়াস্টল। তাহলে সিস্টল মানে যখন সংকোচন হবে এটাকে বলা হয় সিস্টল, যখন প্রসারণ হবে ডায়াস্টল। তাহলে যখন ডায়াস্টল হবে, এই দুই চেম্বারে যখন ডায়াস্টল হবে, তখন সুপিরিয়র ভেনা কাভা থেকে দেহের উপরের অংশ থেকে রক্ত আসবে, ইনফেরিয়র ভেনা কাভা থেকে দেহের নিচের অংশ থেকে রক্ত আসবে। আরও একটা জায়গায় রক্ত আসবে একটা থেকে, এটা কে বলতে পারবেন? আরও একটা ছিদ্র দিয়ে রক্ত আসে, 3টা দিয়ে তো আসবেই। সুপিরিয়র ভেনা কাভা থেকে দেহের উপরের অংশ থেকে আসলো, ইনফেরিয়র ভেনা কাভা থেকে নিচের অংশ থেকে আসলো, আর একটা জায়গা থেকে আসে। বলতে পারবে? হ্যাঁ, এই কে বলতে পারবা? দেখি, যে বলতে পারবা তার জন্য 1 লিটার আছে না দেখে। হ্যাঁ, করোনারি সাইনাস কোথা থেকে আসবে? করোনারি সাইনাস।
এই করোনারি যে সাইনাস যেটা আছে, এই করোনারি সাইনাসটা কি? আমাদের যে হার্ট যেটা আছে, এই হার্টের এটা হলো আর্চ অফ অ্যাওর্টা না? এই আর্চ অফ অ্যাওর্টা, এই আর্চ অফ অ্যাওর্টা থেকে, অ্যাওর্টার গোড়া থেকে, এই আর্চ অফ অ্যাওর্টা যেটা, এই আর্চ অফ অ্যাওর্টার গোড়া থেকে দুইটা ধমনী বের হয়। এটা এখান থেকে একটা ধমনী বের হয়, এখান থেকে একটা ধমনী বের হয়। এই দুই ধমনী কি করে? হার্টের মাংসের মধ্যে সাপ্লাই দেয়। মানে হার্টের দেখো যেই রক্ত সে পাম্প করতেছে, এই রক্ত পাম্প করতেছে, এই রক্ত থেকে ডাইরেক্ট নিউট্রিশন কি এই বাইরের লেয়ারটাকে পাইতে পারবো? পারবে না। হয়তো এই যে ভেতরের যে আবরণটা এটা পাবে, কিন্তু মাঝখানে যে মাংসপেশিগুলো আছে, যারা খুব দ্রুত পাম্প করতেছে, তারা শক্তি নষ্ট করতেছে, ওদের জন্য নিউট্রিশন দরকার আছে না? ওদের নিউট্রিশনটা এই আলাদা ধমনীর সাহায্যে আসে। এই ধমনীগুলোকে বলা হয় রাইট করোনারি আর্টারি, আরটাকে বলা হয় লেফট করোনারি আর্টারি। এই করোনারি যে আর্টারিগুলো, তারা আলটিমেটলি কি হয়, এখানে ব্লাড সার্কুলেশন করার পর সব আর্টারি আবার একসাথে মিলিত হয়ে হার্টের পেছনের দিকে, মানে পোস্টেরিয়র সারফেসে, এখানে আবার একটা খাঁজ আছে, ওই খাঁজের মধ্যে একটা শিরা তৈরি হয়। শিরা তৈরি হয়ে আলটিমেটলি আমাদের ডান পাশের যে চেম্বার, এই যে জায়গায় এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে সারা হার্টের যে রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, যেটা হার্টের মাংসপেশিতে সাপ্লাই দিচ্ছিল, ওই রক্ত এসে এই ডান অ্যাট্রিয়ামে এসে উন্মুক্ত হবে। এটাকে বলে করোনারি সাইনাস। কি বলে? করোনারি সাইনাস। তাহলে তিনটা জায়গা থেকে রক্ত আসবে। একটা হলো, এটা বোঝার করে বলো না, একটা হলো সুপিরিয়র ভেনা কাভা, দেহের উপরের অংশ থেকে আসবে, ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে দেহের নিচের অংশ থেকে আসবে, আর্টারি ছিদ্র দিয়ে আসবে। এটা হলো করোনারি সাইনাস। করোনারি সাইনাস থেকে রক্ত ডান অ্যাট্রিয়ামে আসবে। আবার একই সাথে ফুসফুসে ধমনের মাধ্যমে রক্ত কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়ামে আসবে, মানে বাম অলিন্দে আসবে। আবার অলিন্দগুলো আমাদের যখন সংকোচন হবে, তখন রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলার যাবে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার যাবে। আবার কিভাবে যাবে তাহলে? এই ভালভটা খুলে যাবে, এই ভালভটা খুলে যাবে। আবার একই সাথে একটু পরে কি হবে? এই ভেন্ট্রিকলগুলোতে সংকোচন হবে। সংকোচন হলে কি হবে? এই ভালভ যেটা, এটাতে একমুখী, ও যখন একটু চাপ পাবে, চাপের কারণে এটার একদম বন্ধ করে, মাথাটা বন্ধ করে ফেলবে। মানে এরকম খুলতেছে, ঠিক আছে, এটা চাপ পালে সে কি করবে? বন্ধ করে দেবে। তাহলে এই ভালভটা বন্ধ হয়ে গেল। বন্ধ যেমন হয়ে যাবে, তখন পেছনের দিকে এদিকে যাওয়ার রাস্তা নাই, এদিকে যাওয়ার রাস্তা নেই, এবং সজোরে একই সাথে শব্দ তৈরি হচ্ছে। এটাকে বলা হয় ফার্স্ট হার্ট সাউন্ড। এর নাম কি? ফার্স্ট হার্ট সাউন্ড, বা প্রথম হৃদস্পন্দন, বা প্রথম হৃদশব্দ। এই শব্দটাকে বলা হয় লাভ শব্দ। নাম কি? লাভ। ধুপ 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 ধুপ, এরকম শব্দ হয় না? ধুপ, এটাকে বলা হয় লাভ শব্দ। আর পরে যারা একটা আস্তে করে ধূপ হয়, এটাকে বলা হয় ডাব শব্দ। লাভডাব, লাভডাব, লাভডাব শব্দ। ধূপ ধূপ, এটাকে বলা হয় লাভডাব, লাভডাব। তাহলে এটাকে বলা হয় লাভডাব শব্দ। লাভ, লাভ মানে লাভ, ওই লাভ ভালোবাসা লাভ না, এটা হলো লাভ। এলিপি লাভ, বিইউপি লাভ। এটা হলো লাভ, আর এটা হলো ডাব। লাভ ডাব শব্দ হবে। প্রথম ফার্স্ট সাউন্ডকে বলা হয় লাভ শব্দ। আর পরে আরেকটা সাউন্ড হবে। দেখো এই রক্ত সব, এটা যখন সংকোচন হবে, তখন রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? এই পালমোনারি ভালভ খুলে যাবে। খুলে গেলে রক্ত এই পালমোনারি আর্টারির মাধ্যমে চলে যাবে। আবার একটু এক মিনিট, এই লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? আলটিমেটলি অ্যাওর্টার মাধ্যমে সারা দিয়ে চলে যাচ্ছে না? আবার আবার কি হবে? এখানে সংকোচন হওয়ার পর কি হয়? সারা জীবন সংকোচন থাকবে। কি হবে আবার? এটা প্রসারণ হবে। প্রসারণকে কি বলে? ডায়াস্টোল। ডায়াস্টোল যখন হবে, তখন তো কিছু রক্ত আবার পেছনে ব্যাক করতে চায়, এই রক্ত আবার কিছু ব্যাক করতে চায়। যখনই ব্যাক করে, তখন আবার ওই ভালভটা, এই দুইটা ভালভ বন্ধ হয়ে যায়। একসাথে যখন বন্ধ হচ্ছে, তখন ডাব শব্দ হবে। দুপ দুপ, মানে লাভ ডাব, এরকম শব্দ। তো লাভ শব্দটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, আর ডাব শব্দটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। কেন? ওই যে কিছু রক্ত আবার পেছনে দিকে ব্যাক করতে গেলে, তখন এই ভালভটা বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়, তখন এটা ডাব শব্দ হয়। এটাকে বলা হয় ডাব শব্দ। সেকেন্ড হার্ট সাউন্ড। আগে বসে এটা বন্ধ হবে। তাহলে আগে এটার জন্য আমরা পাই ফার্স্ট হার্ট সাউন্ড, ধূপ, পরে আর্টারি ধূপ, আস্তে শব্দ হয়, সেটা হলো সেকেন্ড হার্ট সাউন্ড, যেটাকে বলা হয় ডাব, ডাব, ডাব। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা পরীক্ষা দিবা কবে? হ্যাঁ।